শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে। ভারত থেকে আসা ঢল ও টানা বৃষ্টিতে বন্যায় পানিবন্দী 12 জেলার মানুষ। দর্শক কুমিল্লা যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী সুমন কবির। সুমন, আপনি জানাবেন যে কুমিল্লার কি অবস্থা দেখছেন বন্যা পরিস্থিতি, আর সাহায্য সহযোগিতা কতটুকু পাচ্ছেন বন্যাতরা, সব মিলে জানাবেন। লেনি, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে বুড়িচং উপজেলার সোনালী ইউনিয়নের যে বুড়ুবুড়িয়া গ্রামে গতকাল রাত 15টায় আসলে ভাঙনটা দেখা দেবে। একটা জানা কি কুমিল্লার যে বুড়িচং উপজেলা রয়েছে সেখানে আসলে এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি আসলে 2 লক্ষ লোকের মতো পানিবন্দী অলরেডি হয়ে আছে। তবে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমরা কাউকে রেস্কিউ টিম দেখিনি এর মধ্যে আসতে। সেদিক থেকে যদি বলি, জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতা থাকছেন। এখানকার যে মানুষ এই সিটবোট এবং নৌকা যদি থাকে তাহলে এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা আসলে উদ্ধার কাজটা চালাইতে পারে। তারা এখন পর্যন্ত বলছেন এখন তো এরকম কাউকে আমরা দেখতে পাইনি, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে দেখতে পাইনি। তবে তারা এখানকার তারা স্থানীয় লোকজন বলছে তারা আসলে হঠাৎ করে ভাঙ্গার ফলে আসলে এই ঘটনাটা ঘটে। তবে একটা জানি কুমিল্লার যে অবস্থা আমি যদি বলতে চাই যে যেভাবে পানি স্পিড নদী ভাঙ্গন দেখা দিয়েছে তাতে করে বিকাল 4টা বা 5টার মধ্যে 4 লক্ষ থেকে 5 লক্ষ পানিবন্দী হওয়ার কথা রয়েছে। বুড়িচং উপজেলা পুরোটাই আসলে পানির নিচে নিমজ্জিত হবে। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এই আমরা দেখতে পাচ্ছেন যে পানির যে স্পিড গতকাল 15-11টায় আসলে ভাঙ্গা হয়েছে বুড়বুড়িয়া যে এলাকাটা, সেই এলাকাটাতে আমি এখন অবস্থান করছি। যে অবস্থানটা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার সবচেয়ে যে বিভূসীমা যে উপরে ছিল সে উপরের বর্তে আসলে এটা ছিল। আপনাকে একটা জানিয়ে রাখি, এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেই সংগঠনের আওতায় যদি আমি একটা কথা বলতে চাই 2-1জনের সাথে আপনাকে, আসলে আপনারা তো এখানে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজের বিষয়টা উদ্ধার কাজের বিষয়টা আপনাকে আসলে কি আসলে খুবই বিপদসংকুল অবস্থায় আছে এই 16 নং ইউনিয়নের মানুষ। পাশাপাশি পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্নভাবে তারা ঘরের টিনের চালে অবস্থান করছে, পাশাপাশি ঘরের ছাদের উপর অবস্থান করছে। পাশাপাশি খুবই বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে। আমি যারা সমাজের এবং দেশের যে যার কোণায় অবস্থান করছেন তাদের কাছে আমি আহ্বান জানাই যেন তারা তাদের কাছে স্পিড বোট কিংবা নৌকা যদি থাকে অতি সত্বর 16 নং ইউনিয়নে পাঠিয়ে দেওয়ার জন্য। এটা আপনারা সকাল থেকে কাজ করতে আসলে এখন আমাদের যে তথ্য কেন্দ্র আছে এখান থেকে মানুষ বাঁচার জন্য হাহাকার করতেছে। আসলে খাবার ছাড়া মানুষ বাঁচবে, কিন্তু মানুষগুলো এখন যে অবস্থা আছে, খুব খারাপ অবস্থা আছে, তারা বাঁচার জন্য হাহাকার করতেছে। এখানে উদ্ধার করার মতন মুষ্টিময় 2-1টা স্পিড বোট আর নৌকা আছে। তো আমরা যারা বলতেছেন মানুষ খাবারের চেয়ে এই মুহূর্তে বেশি এখানে স্পিড বোট, নৌকা এবং সরকারি বেসরকারি ভাবে হেলিকপ্টার। আমি কুমিল্লার সেনাবাহিনী সহ সকল সরকারি বেসরকারি যত সংস্থান আছে আমরা আপনাদের পায়ে পড়ে বলি এই মানুষগুলিকে উদ্ধার করেন। মানুষ এখানে বাঁচার জন্য হাহাকার করতেছে। অনেক গর্ভবতী মহিলা, অনেক শিশু আটকে আছে, কারণ এই অঞ্চলগুলি মানুষ বাইর হইতে পারে নাই, কারণ মানুষ তো জানে না কোন অঞ্চল দিয়ে বাংলা প্লাবিত হবে। অনেক মানুষই আশ্রয় কেন্দ্রে যায় নাই। তো আমি সরকারি বেসরকারি ভাবে সবার প্রতি অনুরোধ জানাবো, মানুষের এই হাহাকার, মানুষকে বাঁচান। আমরা সরকারি ভাবে বেসরকারি ভাবে হেলিকপ্টার এবং স্পিড বোট, নৌকা আমরা আবেদন করতেছি। আসলে যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছেন। উৎসুক জনতার পাশাপাশি আসলে যারা রয়েছে তারা বলছেন আসলে এখানে উদ্ধার কাজ সেভাবে আসলে হচ্ছে না, এবং যে দৃষ্টিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। যারা এখানে নদীর পাড়ে অবস্থান নিয়েছে, যারা আশ্রয় নিরাপদ ভাবে তারা ভাবছে তারা বলছে আমাদের বিশুদ্ধ পানির প্রয়োজন। সেই দিক থেকে বলবো জেলা প্রশাসন এবং যারা বিত্তমান রয়েছেন এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আসলে আমরা এখন মতো এসে কাউকে দেখতে পাইনি। সকলকে একটা আবেদন যে এই উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব শুরু করা উচিত, কারণ পানির যে গতি আমরা দেখছি সেই ভাঙ্গনের ফলে আসলে আশেপাশে এলাকা এবং তার 10টি গ্রাম আসলে প্লাবিত হয়েছে। অনেকে বলতে 50টি গ্রাম, আসলে এর সংখ্যা বৃদ্ধি পাবে, কমার কোনো সুযোগ নেই। আর একটা বিষয় জানে কি, কুমিল্লার যে পরিস্থিতি আসলে এটা স্বাভাবিকতা চেয়ে আসলে অস্বাভাবিকতা বেশি দেখা দিয়ে দিবে। তবে এখন মতো প্রাণহানির যে ঘটনা আমরা এখন বুঝতে পারি, কারণ এখন তো উদ্ধার কাজে শুরু নেই, প্রাণহানির বিষয়টা আসলে এখন তো কেউ বলতে পারছে না। তবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশুদ্ধ পানি, খাবার, স্পিড বোট, নৌকা এবং সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জেলা প্রশাসন সমন্বয়ে যদি উদ্ধার কাজটা করা হয় তাহলে এখানকার যে শিশু বাচ্চা রয়েছে, অনেক মহিলারা আটকে আছে জায়গায় জায়গায়, তাদেরকে উদ্ধার কাজটা মূলত সর্বপ্রথম আসলে দেখে দিচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া।
সুমন কবির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে আমাদের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুমন কবির। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন পরশ যুক্ত হচ্ছেন। পরশ, আমরা যেমনটি জেনেছি যে ত্রাণ সামগ্রী আসলে তাদের চাই না, তাদের হচ্ছে উদ্ধার কাজটা আসলে জরুরি হয়ে পড়েছে। আপনি জানাবেন যে উদ্ধার কাজে কেউ এগিয়ে এসেছেন কিনা বা বন্যাতদের এখন কি অবস্থা দেখছেন? লিনিয়া, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ি ডলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া এবং কসবা উপজেলায় প্রায় 60টির অধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এতে প্রায় 1200 পরিবার কিন্তু পানিবন্দির মধ্যে রয়েছে। তো আমি এখন যে স্থানটিতে আছি এটি হচ্ছে মুগরা ইউনিয়নের যে খলাপাড়া গ্রামে। এই গ্রামের যে যে আমার পিছনে অংশ দেখতে পাচ্ছি, এটি কিন্তু হাওড়া নদীর বাঁধ ভেঙে এই বাঁধটি খুলে গেছে, ফলে কিন্তু অহরহ করে পানি বাড়ছে এবং পানি কিন্তু বিভিন্ন এলাকায় প্রবেশ করছে। এই স্থানটিতে প্রায় বেশ কয়েকটি বাড়িঘর ছিল, এই বাড়িগুলো কিন্তু পানির তীব্র তোড়ে পানিতে ভাসিয়ে নিয়ে যায়। প্রায় 5টির মতো পরিবার প্রায় নিঃস্ব হয়ে রয়েছে। তারা এখানে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বলছেন যে তাদের এখন তাদের মাথা গোঁজার ঠাঁই হয়ে দাঁড়িয়েছে কিভাবে তারা এখন দিন যাপন করবেন। তো আমি যদি সার্বিক বিষয় বলি যে গত তিন দিন যে পাহাড়ি জলে যে তীব্র স্রোত ছিল, আজ থেকে কিন্তু কিছুটা কমেছে স্রোত। তো পানিও কিছুটা কমেছে। তো উদ্ধার কাজ জেলা প্রশাসন থেকে তারা করছেন। তারা বিভিন্ন যে দুর্গত বিভিন্ন জেলায় যে বিভিন্ন স্থানে যেখানে মানুষ পানিবন্দী রয়েছে, সেখানে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী পাশাপাশি ফায়ার সার্ভিস সহ যে কৃষক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা সেখানে গিয়ে মানুষকে বিভিন্ন সহায়তা করছেন। তো জেলা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন যে গতদিনের যে হাওড়া নদীর যে পানি প্রায় 4 সেন্টিমিটার কমেছে, ফলে পানির স্রোত কিছুটা কমতে শুরু করেছে। তিনি বলছেন যদি ভারতের ত্রিপুরা রাজ্যে যদি অনবরত যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পানি কমে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাঁধ তারা যে বন্যার পরে তারা মেরামত করবে বলে জানিয়েছেন। এছাড়া এই প্রবল 3-4 দিনের যে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে প্রায় 3টি বাঁধ ভেঙে গিয়েছে, বড় বড় বাঁধ। ফলে এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গতকাল রাতে একটি সেতুর আংশিক পিলার নিচে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে যে আখড়া এবং সড়ক যোগাযোগ কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এখন পর্যন্ত যে আমি যে সার্বিক বিষয়গুলি যে জেলা প্রশাসন জানিয়েছেন, তারা ইতিমধ্যে বন্যার্ত মানুষের জন্য 5 লক্ষ টাকা এবং 13 মেট্রিক টন চাউল তারা বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন কিন্তু এইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো লিনিয়া, বন্যার সার্বিক বিষয় নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন পরশ, তিনি জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর। আমরা বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন। স্বপন, আপনি ঠিক একই বিষয় আমাদেরকে জানাবেন, বন্যা দুর্গতরা আসলে সাহায্য পাচ্ছে কিনা, উদ্ধার কাজে সহযোগিতার জন্য কেউ এগিয়ে এসেছে কিনা, সবকিছু মিলে জানাবেন আসলে। লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরের যে 6 লাখ লোক পানিবন্দী রয়েছে, গত 7 দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে বেশি আসা পানি যে এখানকার মানুষ বন্যায় পানিবন্দী হয়ে আছে, যে এখানে মানুষজন ত্রাণ পাচ্ছে কিনা। ঠিক আসলে আমরা এখন এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের সুতারগুপ্তা জায়গাতে। ঠিক আমরা যে জায়গায় আছি এর পার্শ্ববর্তীতে যা বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির পক্ষ থেকে, তারেক জিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছেন এবং তিনি আজ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় 20,000 পানিবন্দী মানুষের কাছে লক্ষ্মীপুর সংসদীয় আসনে তিনি ত্রাণ বিতরণ করবেন। তো এই যে লক্ষ্মীপুরে এখানে যে সুতারগুপ্তা এলাকা আছে, এখানকার যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিচ্ছেন তাদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করছেন। এছাড়াও যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন আছে, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিভিন্ন এলাকায় গিয়ে শুকনো খাবারগুলো বিতরণ করছেন। আমাদেরকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরা জানান যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের প্রায় 185টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এই আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 7,000 লোক গতকাল রাতে তারা আশ্রয় নিয়েছেন। তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। যে লক্ষ্মীপুরের সদর উপজেলা
উপজেলার কমলনগর, রামগতি, রায়পুর, রামগঞ্জ এই 5টি উপজেলার যে নির্মাঞ্চল রয়েছে এই নির্মাঞ্চল পানিবন্দী হয়ে আছে এবং এখানকার যে ফসলি জমি রয়েছে এই ফসলি জমিগুলো পানিতে ভেসে গেছে। বিশেষ করে বড় মৌসুমে যে যারা বীজ বপন করছে সেগুলো পানিতে নষ্ট হয়ে গেছে। এছাড়াও রয়েছে যে লক্ষ্মীপুরে যে যারা মাছ চাষ করছে তারা মাছ চাষ করছে সে মাছের ঘের এবং পুকুরগুলো পানিতে ভেসে গেছে এবং কৃষকরা যারা মাছ চাষ করছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যারা পোলট্রি এবং যারা গবাদি গরু পালন করছে এবং তারাও ঝুঁকিতে আছে। তো লক্ষ্মীপুরে যারা খামারি আছে এবং যারা আমাদেরকে জানিয়েছেন যে জেলা প্রশাসন মানুষের আশ্রয়ের জন্য তারা ব্যবস্থা করছে এবং তাদের দাবি যারা খামারের মালিক যারা তাদের গবাদি পশুগুলো রাখার জন্য ব্যবস্থা করা হয়। লিনিয়া এ ছিল লক্ষ্মীপুর থেকে তানবিরের সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী স্বপনের কাছ থেকে। বন্যা পরিস্থিতির আরো খবর জানবো দর্শক। নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন আছেন আমাদের সঙ্গে। সুজন, আমরা নোয়াখালীতে দেখছি যে পানিতে তলিয়ে গেছে আসলে পুরো এলাকা। আপনি আমাদেরকে জানাবেন যে উদ্ধার কাজে সাহায্য সহযোগিতা বন্যার্তরা কতটুকু পাচ্ছেন এবং পর্যাপ্ত ত্রাণের চেয়েও কিন্তু উদ্ধার কাজটা বেশি জরুরি হয়ে পড়েছে, সে বিষয়ে জানাবেন। লিনিয়া বলছিলেন যে বন্যার্তদের কথা, আসলে যে আপনাকে যদি বলতে হয় টানা বর্ষণের কারণে নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এরপরে যখন ফেনী মুহুরী নদীর পানি থেকে এবং ফেনী ছোট নদীর পানি উপচে পড়ার কারণে ওই দিক থেকে পানি প্রবাহিত হয়ে নোয়াখালীতে প্রবেশ করায় এটি আসলে বন্যায় রূপ নিয়েছে। তো এই বন্যার রূপ গতকালকে একটা প্রকট আকর ধারণ করেছে। একই সাথে মুষলধারে বৃষ্টির কারণেও পানি নেমে না যাওয়ার কারণে এই বন্যা একটা স্থায়ী মতো রূপ নিয়েছে। তো আমি সকাল থেকে নোয়াখালীর অনেক এলাকা ঘুরেছি, অনেক নোয়াখালী পৌরসভার অনেক ওয়ার্ডে গিয়েছি। আসলে সেটি দেখা গেছে যে প্রতিটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বা জেলা শহরের প্রতিটি সড়কে এইভাবে পানির নিচে তলিয়ে রয়েছে, অনেক বাসাবাড়ি পানির নিচে রয়েছে। আসলে যারা জনসাধারণ অভিযোগ করে বলছে যে পানি নামার কোনো জায়গা না থাকায় বা পানি নামার গতি স্লথ থাকায় এই পানি জমে রয়েছে। একই সাথে তারা অভিযোগ করে বলেছেন যে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের খবর নিতে যায়নি অথবা কোনো ত্রাণ সামগ্রী তারা পায়নি। তো আমি সকাল থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়েছি, তারা জানিয়েছে যে আসলে ঘরের ভিতরে পানি প্রবেশ করার কারণে এবং বসত বাড়ির ভিতরে এমনকি শোয়ার রুমও পানি প্রবেশ করার কারণে তারা বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। তো আশ্রয় কেন্দ্রে এমন কিছু শ্রেণী পেশার মানুষই এসেছেন আসলে তারা লজ্জায় না পারছেন বলতে বা লজ্জায় না পারছেন তারা হাত পাততে। তারা অভিযোগ করে জানিয়েছেন যে কিছু ব্যক্তি বা কিছু সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাওয়া গেল সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রকার তাদেরকে সহযোগিতা করা হয়নি বা প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তা তাদের খবর নেননি। তবে জেলা প্রশাসন সূত্রে আমি যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে প্রায় 500টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত নারী পুরুষ এবং শিশু মিলে 75,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। একই সাথে তারা জানিয়েছেন যে 88টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে যারা বানবাসী মানুষের সেবার জন্য। তো একটু আগে আরেকটি তথ্য পেয়েছি লিনিয়া, সেটি হচ্ছে যে ত্রাণ সামগ্রী যে গাড়ি ঢাকা থেকে নোয়াখালী এসে পৌঁছেছে। তো জেলা প্রশাসন বলছে যে কিছুক্ষণের ভিতরেই এই ত্রাণ সামগ্রীগুলো আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে এবং বানবাসী মানুষের মাঝে সেগুলো বিলিয়ে দেওয়া হবে। লিনিয়া, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। মাওলা সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। আমরা এই বিষয়ে আরো জানবো। ভোলায় যাচ্ছে, সেখানে আছেন সহকর্মী ছোটন। এর আগে কিন্তু আপনি জানিয়েছিলেন বন্যা পরিস্থিতি সম্পর্কে, এখন কি অবস্থা দেখছেন? লিনিয়া, যে অবস্থা ভোলার উপকূলের আজকে সকাল নাগাদ যে জোয়ারটি উঠেছে এবং যেটি মেঘনার পানি বিপদসীমার উপরই প্রবাহিত হয়েছে এবং সেটি গত 24 ঘন্টায় ছিল 71 সেন্টিমিটার এবং তজুমউদ্দিন পয়েন্টে যেটি ছিল 85 সেন্টিমিটার বিপদসীমার উপরে। অর্থাৎ এসব কারণে কিন্তু যে সমস্ত নিচু এলাকা রয়েছে, বাঁধের বাইরে নির্মাঞ্চল রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত হয়ে থাকে এবং দ্বিতীয় দফা কিন্তু বিকেল
3টা থেকে 4টার মধ্যেও কিন্তু আবারও উপকূল প্লাবিত হবে এবং জোয়ারটি এসে তবে এতটুকু বলা যায় পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি আমাদেরকে বলছিল যে ভারতের যে পানির ঢল সেটির প্রভাব এখন পর্যন্ত ভোলা উপকূলে পুরোপুরি পড়েনি, তবে এখন যে অবস্থা যে পূর্ণিমার প্রভাব এবং লঘু চাপের প্রভাব এই দুটি কারণে কিন্তু মেঘনার পানি বৃদ্ধি পেয়েছে এবং যেগুলো বিপদসীমার উপরই প্রভাবিত হচ্ছে এবং যে কারণে উপকূলের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। পানিবন্দী অবস্থায় তাদের দিন কাটাতে হচ্ছে এবং তারা বলছিলেন যে আসলে এই যে পানি ওঠানামা করার কারণে তাদের যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে এবং বিভিন্ন রকম পানিবাহিত রোগের যে প্রকোপ সেটিও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এমনটি বলা হয়েছে। তো ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান আমাদেরকে বলছিলেন যে যে অবস্থা বিরাজমান সেটি তারা মনিটরিং করছেন এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদেরও কিন্তু নির্দেশনা দিয়েছেন এই পরিস্থিতি যদি স্থায়ী বন্যার যে প্রবণতা সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এছাড়া তাদের যে প্রস্তুতি বিশেষ করে মেডিকেল টিম এবং যে খাদ্য সহায়তা সেটি কিন্তু তারা প্রস্তুত রেখেছে এবং তিনি বলছিলেন যে পরিস্থিতি বলা যায় এখন পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি যদি আরো স্থায়ী বন্যার প্রবণতা বেড়ে গেলেই তারা কিন্তু যে উদ্ধার কার্যক্রম আর যে ত্রাণ সহায়তা এবং এগুলো কিন্তু তারা শুরু করবেন। জেলা প্রশাসক এটি কিন্তু আমাদেরকে বলছিলেন এবং এই যে পানির যে অবস্থা পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে যে হয়তো আগামী 2-3 দিনে পানি নেমে যেতে পারে, তবে ভারতের যে পানির প্রভাব সেটি এলে কিন্তু এই বন্যা পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করার আশঙ্কাও কিন্তু তারা করছিল। তো এ ছিল আমার কাছে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক যুক্ত ছিলেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা, তিনি জানাচ্ছিলেন ভোলার বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। দর্শক, আমরা রাঙামাটিতে যাব, সেখানকার বন্যার পরিস্থিতি সম্পর্কে জানতে আমাদেরকে জানাবেন মিশু মল্লিক সহকর্মী। মিশু, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি আমাদেরকে জানাবেন যে রাঙামাটিতে পানিবন্দীরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? লিনিয়া, গতকাল সন্ধ্যা থেকে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় আসলে বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার ফলে বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। রাঙামাটির গত 6 দিন রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের ফলে বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় 20টিরও অধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। প্রায় 25 থেকে 30 হাজার মানুষ পানিবন্দী ছিল। তো গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি একেবারেই হয়নি এবং বৃষ্টি না হওয়ার কারণে আসলে বন্যার পানি নামতে শুরু করেছে এবং আজ সকালবেলা আমরা যেটা জানতে পেরেছি যে সূর্য উঠেছে এবং বন্যার পানি আসলে ধীরে ধীরে নামছে। আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এবং আসলে উপজেলার অনেকগুলো যেসব গ্রাম প্লাবিত হয়েছিল সব গ্রাম থেকে পানি নেমে না গেলেও কিছু কিছু গ্রাম থেকে আসলে পানি নেমে গেছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া যে সকল মানুষ ছিলেন তারা কিছু কিছু মানুষ আসলে ফিরতে শুরু করেছেন। তিনি বলছিলেন যে বাঘাইছড়িতে মোট 55টি আশ্রয় কেন্দ্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা খুলেছিলেন এবং 27টি আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় গ্রহণ করেছিল এবং এখনো পর্যন্ত প্রায় 2000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাদ্য সহায়তা থেকে খাদ্য এবং বিশুদ্ধ পানি প্রদান করা হচ্ছে। লিনিয়া, আপনার মাধ্যমে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি আসলে অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে এবং কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে সিম্বল অফ রাঙামাটি খ্যাত যে ঝুলন্ত সেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, সেই ঝুলন্ত সেতু আসলে আজ সকাল থেকে হ্রদের পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। গতকাল আমরা যেটা জানতে পেরেছি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে, গতকাল বিকেল পর্যন্ত সেতুর নিচে 21 ইঞ্চি নিচে পানি ছিল, কিন্তু গতকাল রাতে এবং আজ সকাল থেকে আসলে পানি বাড়তে শুরু করায় বর্তমানে ব্রিজের পাটাতন 6 ইঞ্চি পানির নিচে চলে গেছে এবং এই পানি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। হয়তো দুপুরের মধ্যে থেকে ব্রিজ
মধ্যে ব্রিজ পুরোটা ডুবে যাবে। আমরা কথা বলেছিলাম আসলে রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সাথে। তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে যেহেতু আসলে ব্রিজ এখন হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে, সে কারণে আসলে পর্যটকদের এখন আর এলাও করা হবে না, পর্যটকদের ব্রিজে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছিলেন যে বর্তমানে কাপ্তাই হ্রদে 105.84 মিনস সি লেভেল পানি রয়েছে। কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতা হচ্ছে 109 মিনস সি লেভেল। যদি হ্রদের পানি 108 মিনস সি লেভেলে পৌঁছে যায় তখনই তারা কাপ্তাই হ্রদের স্লুইস গেট গুলো আসলে খুলতে শুরু করবেন। তো রাঙামাটি এবং রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু নিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। লিনিয়া। মিশু মল্লিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু মল্লিক, তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। রাজধানীর বাজার দর জানাতে হাতিরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? যদি মাছ প্রসঙ্গই বলি, ইলিশের দাম কি কিছুটা কমেছে কিনা? ভারতে ইলিশ রপ্তানি বন্ধ এবং একই সাথে শিক্ষার্থীদের যে বাজার মনিটরিং, তারপরে কিন্তু আমরা বাজারে ইলিশ সহ সব ধরনের মাছ নিত্যপণ্যের দাম কিন্তু আমরা কমতে দেখেছিলাম এবং ইলিশের দামও কিছুটা কমেছিল। এবং তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে সেই ইলিশের দাম আবার কিছুটা বাড়তে শুরু করেছে। আজকে আমরা সকালে কারণ বাজারের যে পাইকারি বাজার সেখানেও ছিলাম এবং সেখান থেকেই আমরা দেখেছি যে ইলিশের যে ঊর্ধ্বমুখী দাম সেটি কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। সেখানে কিন্তু আজকে পাইকারি বাজারে আমরা দেখেছি যে 1700-1800 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত কেজির উপরে যে ইলিশগুলো সেগুলো কিন্তু বিক্রি হয়েছে এবং সেই মাছটাই কিন্তু খুচরা বাজারে এসে 1800 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। এবং ইলিশের যে দাম কমেছে এই খবরে কিন্তু বাজারে অনেকেই এসেছেন এবং কম মূল্যে বড় ইলিশ কিনবেন সেই আশায়, কিন্তু সেই জায়গাটি কিন্তু পাচ্ছেন না। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে দেখেছেন যে মাছের দাম কমতে শুরু করেছে, বিশেষ করে ইলিশের দাম কমতে শুরু করেছে এবং সেই যে খবরটি সেটি কিন্তু তারা বাজারে এসে পাচ্ছেন না এবং বাজারে এসে তারা দেখছেন যে মাছের যে আগের যে দাম সেই দামেই তাদের কিনতে হচ্ছে এবং এটি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যেহেতু রপ্তানি বন্ধ এবং ইলিশের এখন ভরা মৌসুম চলছে, তারপরেও কেন আসলে মাছের এত দাম হবে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম যারা মাছ বিক্রেতা রয়েছেন এবং পাইকারি বাজারে যে আড়তদাররা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। আড়তদাররা যেটি বলছেন যে এই মুহূর্তে আসলে কয়েকদিন ধরে ভরা মৌসুম হলেও সমুদ্রে পর্যাপ্ত পরিমাণ ইলিশ পড়ছে না এবং জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় আসলে সমুদ্র থেকে যে পরিমাণ ইলিশের চাহিদা বাজারে রয়েছে সেই পরিমাণ ইলিশ কিন্তু এখানে আসছেন না এবং যার ফলে কিন্তু সরবরাহ ব্যবস্থায় একটা ঘাটতি পড়েছে এবং প্রচুর চাহিদা থাকায় মাছের দামের একটু বৃদ্ধি তারা জেলেদের কাছ থেকেই পাচ্ছেন এবং আড়তগুলো থেকেই সেই দামটি আসলে বাড়তি হয়ে আসছে, যার ফলে তারা কিন্তু এখানে আসলে এই আজকে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত পাইকারি মূল্যে বিক্রি করেছেন এবং সেই মাছটি যখন খুচরা বাজারে এসেছে সেই খুচরা বাজারে কিন্তু আসলে এই মাছটি প্রায় 2000 টাকা পর্যন্ত দাম নির্ধারণ হয়েছে আজকে এবং যার ফলে কিন্তু আসলে যারা কম মূল্যে ইলিশ কিনতে এসেছিলেন তারা কিন্তু সেই মূল্যে ইলিশ তারা পাচ্ছেন না। তো এই ছিল আমার কাছে মাছের বাজার থেকে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম। বন্যার সবশেষ আপডেট নিয়ে ব্রিফ করছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্দার উদয় রায়হান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকাল 11টা পর্যন্ত সময় প্রায় 15-20 সেন্টিমিটার করে হ্রাস পেয়েছে। তো হ্রাস পাওয়ার সামগ্রিক ধারা শুরু হয়েছে এবং বর্তমানে উদানে দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টায় এই দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্যে খুব ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং বৃষ্টিপাতের যে প্রাবল্য ছিল সেটা আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে এবং নদ নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীর গতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আগামী 48 ঘন্টার মধ্যে
অনেক স্থানে এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। বর্তমানে 14টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী 48 ঘন্টায় অনেক স্থানই এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে আমাদের যে মৌসুমী বায়ুজনিত কারণে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে বৃষ্টিপাত যেহেতু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট পিরিয়ড আমরা মানে বিরতি পাচ্ছি, এই সময়টা বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং একই দিকে এই সময় হচ্ছে দেশের উজানের অববাহিকায় কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে এখনো উজানের অববাহিকার ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং তিস্তা নদীর সকল পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলের সুরমা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এর ফলে বর্তমানে সেখানে গুরুতর বৃদ্ধি জনিত পেয়ে বিপদসীমা অতিক্রম করার তেমন কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না। বৃহত্তর নদী অববাহিকাতেও আগামী বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তো সার্বিকভাবে আগামী 48 থেকে 72 ঘন্টায় বিদ্যমান স্থানগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নতুন করে আর কোনো বন্যা পরিস্থিতির ঝুঁকি এই সময়টুকুতে দেখা যাচ্ছে না। ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকার যে বিষয়টি আপনারা বলেন যে ওইখানে পানি বাড়লে 2 থেকে 3 দিন লাগে আমাদের অভ্যন্তরে প্রবেশ করতে, তো একটা দীর্ঘ সময় পাওয়া যায়, কিন্তু এই পূর্বাঞ্চলের চিত্রটি একেবারেই ভিন্ন, কয়েক ঘন্টা লাগে। তো এই ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক বা সহযোগিতা বা যোগাযোগের বিষয়টাকে কিভাবে করতেছেন বা এই সার্বিক বিষয়টা জি ধন্যবাদ। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ নদী উজান থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের মোট অববাহিকার প্রায় 90% দেশের বাইরে অবস্থিত। এর মধ্যে এবং অনেকগুলো নদী আন্তঃসীমান্ত প্রধান নদী, যার মধ্যে বেশ কিছু নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এবং এই আন্তঃনদী ব্যবস্থাপনার কারণে এবং বন্যা পূর্বাভাসের স্বার্থে আমাদের আন্তঃসীমান্ত দেশগুলোর সাথে সার্বক্ষণিকভাবেই মানে পানি তথ্য আদান প্রদান প্রক্রিয়া চালু আছে আমাদের যে বন্যা সংক্রান্ত কার্যক্রম পূর্বাভাসের প্রদানের স্বার্থে। তো এর ফলে আমরা ইতিমধ্যেই আমাদের ভারত সহ কিছু দেশের সাথে, আমার উজানের দেশগুলোর সাথে আমাদের মানে পানি বিজ্ঞান, পানি সম্পর্কিত তথ্য আদান প্রদানের পদ্ধতি চালু আছে। তো বর্তমানে আমরা যে আকস্মিক বন্যা পরিস্থিতিটা অতিবাহিত করলাম, সেটা মূলত আসলে আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে এই নদীগুলো প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তো এর ফলে দেখা যাচ্ছে যে এই নদীগুলো আসলে আমাদের খুবই সীমান্তবর্তী সন্নিকটবর্তী অবস্থিত, যেহেতু ত্রিপুরা তুলনামূলক একটি ছোট রাজ্য এবং একটা পাহাড়ি রাজ্য হওয়ার কারণে এখানকার নদীগুলোতে আমরা স্বাভাবিকভাবে একটু আমাদের যে পানির আমরা বলি যে ট্রাভেল টাইম, সেটা স্বাভাবিক তুলনায় কম থাকে। তো এর ফলে আসলে আমাদের যে মানে ভূপ্রাকৃতিক কারণেই এখানে আসলে আমাদের প্রধান নদী অববাহিকা অর্থাৎ ব্রহ্মপুত্র, যমুনা বা গঙ্গা, পদ্মার মতো মানে বেশি লিড টাইম পাওয়াটা সম্ভব নয়। তো এর ফলে আসলে আমরা এটি প্রাকৃতিক সীমাবদ্ধতাকে মাথায় নিয়ে এই পূর্বাভাস কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতে আরো বিভিন্ন গবেষণা কার্যক্রম চলমান আছে। যেমন আমাদের যে আরো উন্নত আবহাওয়া ডাটা ব্যবহার করে আরো আবহাওয়ার পূর্বাভাসকে উন্নত করা, যারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটার দায়িত্বপ্রাপ্ত সংস্থা, তারাও এই নিয়ে কাজ করছেন। তো আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই সংক্রান্ত কার্যক্রম আরো বেগবান হবে এবং আমাদের চলমান কার্যক্রম আছে সেগুলোকে আরো অধিক উজানের নদী তথ্য পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারকে অবহিত করেছেন এবং এই বিষয়ে প্রক্রিয়া চলমান আছে। এখন পর্যন্ত কতগুলো বাঁধ ভেঙেছে, কতগুলো বাঁধ রিস্কে রয়েছে, এই বিষয়টা একটু জানা যাবে। জি, বর্তমানে আসলে নদ নদীর পানি এখনো যেহেতু পুরোপুরি বিপদসীমার নিচে নামেনি, এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বেশ কিছু স্থানে মানে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কিছু স্থানে বাঁধ ভেঙেছে, যেমন ফেনী বাঁধ ভেঙেছে বলতে হচ্ছে কিছু যেগুলো যেহেতু প্রবল বন্যা হয়েছে সেহেতু কিছু দুর্বল স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফেনী নদীতে মানে প্রাথমিক তথ্য অনুযায়ী 3 থেকে 4টি স্থানে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া কুমিল্লাতেও দেবিদার কাছাকাছি স্থানে একটি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দর্শক, আমরা দেখছিলাম বন্যার সবশেষ আপডেট নিয়ে কথা বলছিলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সর্দার উদয় রায়হান। এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। রংপুর থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানবো দর্শক। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, আপনি জানাবেন রংপুরে বাজার দর কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতারা কি বলছেন?
আপনি জানেন যে আজকে সপ্তাহের ছুটির দিন, এই ছুটির দিন হবার কারণে বেশ উপচে পড়া ভিড় রয়েছে বাজারগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুর সিটি বাজারে। আমরা এখানে এসে যারা ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি। তবে সবজির দাম, বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে, তবে মাছ এবং মাংসের দাম অনেকটা বেশি রয়েছে। আমরা বিভিন্নভাবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেভাবে বাজারের যে সবজির দাম, সেই সবজির দাম তারা কোনোভাবেই কমছে না। কোনো সবজির দামই নাকি 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, এমনটা আমাদেরকে যারা এখানকার ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমি বিভিন্ন বাজার ঘুরে আজকে যেমনটা জেনেছি যে আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে শির আলু 70 টাকা এবং ডানুলা আলু বিক্রি হচ্ছে 55 টাকা, পটল বিক্রি হচ্ছে 40, বেগুন 60 টাকা, কচু 40 টাকা, করলা 70 টাকা, গাজর 100 টাকা, লাউ প্রতি পিছে 40 টাকা, ফুলকপি 80, ঝিঙ্গা যেটিকে বলা হয় সেটি 70 টাকা বিক্রি হচ্ছে। একইভাবে আমি যদি মাছের কথা বলি, মাছের দামটা একেবারেই আজকের বাজারে অনেকটা ঊর্ধ্বমুখী বলা যাচ্ছে। রুই মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 280 টাকা, সেই রুই মাছ আজকে বিক্রি হচ্ছে 320 টাকা, কাতল 320 টাকা, মৃগেল 250 টাকা। অন্যান্য যে দেশি মাছ রয়েছে সেই দেশি মাছও অনেক বেশি রয়েছে আজকে আমরা যেমনটি দেখেছি। তবে খাসির মাংসের দাম স্থির রয়েছে। খাসি 1000 টাকা বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে খাসির বা ছাগল যেটি বা বকরি ছাগল যেটি সেটি 700 থেকে 720 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আমি যদি মুরগির কথা বলি, ব্রয়লার মুরগি 170 টাকা দরে বিক্রি হচ্ছে, সোনালী মুরগি 260 থেকে 240 টাকা, দেশি মুরগি 450 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আমরা এই নিয়ে কথা বলতে চাই আজকের একজন ক্রেতা রয়েছেন তার সঙ্গে, যে আপনি তো বাজারে এসেছেন, বাজারের আজকে দামটা আপনার কাছে কেমন মনে হলো? ধন্যবাদ। আসলে যেভাবে ফেসবুকে বা আমাদের সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সে অনুযায়ী আমরা যেটা দামের এক্সপেকটেশন করতেছি সেই এক্সপেকটেশন একটু বেশি। যেমন আলু আজকে ছিল আলু 70 টাকা, বা এমনি যে নর্মাল আলুটা সেটা 60 টাকা, বরবটি যেটা আমরা বরবটি 80 টাকা, পটল 40 টাকা, তারপরে দেখা যাচ্ছে যে মানে যেটা আমরা ভেন্ডি বলি, মানে হ্যাঁ এরকম, এটার দাম হচ্ছে 40 টাকা। মানে আসলে যেটা আমরা আগে যেরকম কিছু ঠিক সেরকমই, মানে ওরকম তেমন কোনো একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে সাধারণ মানুষ বা যেটা মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে একটা নাবিশ্বাস হয়ে গেছে। আশা করি আমাদের যে বর্তমান যে সরকার ক্ষমতা নিয়েছে ইনি আসলে এই বাজারটা মনিটরিং করবে এবং দামটা আসলে সহনীয় পর্যায়ে রেখে। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রফিক। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।